নমস্কার, আপনারা দেখছেন কলকাতা পত্রিকা। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। অভিষেকের হাত ধরে তৃণমূলে, অসমের রাজ্য সভাপতির দায়িত্বে রমেন। প্রধানমন্ত্রী মোদীকে প্রাণনাশের হুমকি, হোয়াটসঅ্যাপে মেসেজ পেয়ে তৎপর পুলিশ। রবিবার থেকে দক্ষিণবঙ্গে গরম বাড়বে, বুধবার থেকে ফের ফিরবে শীতের আমেজ। দরজা বন্ধ, ঘর অন্ধকার, স্বামীর উপরে আঘাত, স্ত্রীর কাণ্ডে আলোচনা শুরু পাড়ায়। আগামী নির্বাচনে নতুন দল, সেলিমের দাবি ঘিরে কটাক্ষ শাসক শিবিরের। বিজেপি করলে তবেই মিলবে ঘর, আবাস তালিকা থেকে বাদ 6 পরিবারের। মমতায় হাল ধরুক ইন্ডিয়া জোটের, চাইছেন সমাজবাদী পার্টির নেতৃত্ব। আবাস যোজনা প্রকল্পের টাকা বিলিতে কড়া নজরদারি, বিশেষ ক্যাম্পে যাচাই হবে উপভোক্তার পরিচয় ও নথি। বাংলাদেশে হিন্দু নিপীড়নের বিরুদ্ধে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের তীব্র নিন্দা, অপরাধীদের শাস্তির দাবি। প্রতিবেশীর অপমানের পর আত্মঘাতী সুরজ ঠাকুর, কোকোভেন থানায় পুলিশের বিশাল টহল, অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি। প্রিয় দর্শক, প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন কলকাতা পত্রিকা চ্যানেলটিকে। আসছে বিস্তারিত খবরে। নেশা নিয়ে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে সেই নিয়ে রোজই লেগে থাকত গন্ডগোল। এলাকার প্রতিবেশীদের বিষয়টি অজানা ছিল না, তবে এই আবহেই চরম সিদ্ধান্ত নিলেন স্ত্রী। মধ্যরাতে স্বামীর উপরে আঘাত হানলেন স্ত্রী, হাসুয়া দিয়ে গলা কেটে খুন, তারপর থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযোগ। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের কাকসার রাজবাঁধে। মৃতের নাম চুনা কোড়া, বয়স 50 বছর, পেশায় ডেকোরেটর কর্মী ছিলেন। রাত 2:30 নাগাদ ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। পুলিশ অভিযুক্ত মহিলা অম্বু কোড়াকে গ্রেফতার করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চূড়া কোড়া নেশা করতেন, সেই নিয়ে মাঝরাতে স্বামীর সঙ্গে অশান্তি হতো। অশান্তির চরম পর্যায়ে পৌঁছয়, এরপর ঘুমিয়ে যান চুনা। অভিযোগ, সেই সময় হাসুয়া দিয়ে স্বামীর গলায় কোপ মারে স্ত্রী, মৃত্যু হয় স্বামীর। শনিবার সকালে কাকসা থানায় গিয়ে আত্মসমর্পণ করে স্ত্রী। এমন চাঞ্চল্যকর ঘটনায় সাড়া পড়ে যায় রাজবাঁধ এলাকায়। শনিবার কাকসা থানার পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনার তদন্ত করতে যান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সুমন জয়সওয়াল। এসিপি জানিয়েছেন, স্বামী স্ত্রীর বিবাদের জন্যই এই খুন। স্বামী নেশা করত, স্ত্রীর সঙ্গে তা নিয়ে অশান্তি লেগে থাকতো। শুক্রবার রাতে ঘুমন্ত স্বামীকে হাসুয়া দিয়ে কুপিয়ে খুন করে স্ত্রী। মহিলাকে গ্রেফতার করা হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কিনা তা জানতে তদন্ত করে দেখছে পুলিশ। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের হুমকি, শনিবার এমনই বার্তা এলো মুম্বাই পুলিশের কাছে। মেসেজটি পেয়ে তৎপর হয় পুলিশ, উদ্যোগী হয়ে তদন্তে নামে। তদন্তে পুলিশ জানতে পেরেছে, যে ফোন নাম্বার থেকে মেসেজটি করা হয়েছিল সেই নম্বরটি অজমেরের। সঙ্গে সঙ্গে মুম্বাই পুলিশের একটি দলও রাজস্থানের অজমেরে পাঠানো হয়েছে, যাতে সন্দেহভাজন কাউকে গ্রেফতার করা যায়। পুলিশ সূত্রে খবর, হুমকির বার্তাটি এসেছে মুম্বাই পুলিশের ট্রাফিক পুলিশ বিভাগের হেল্পলাইন নম্বরে। হোয়াটসঅ্যাপ করে জানানো হয়েছে, 2 আইএসআই এজেন্ট বোমা বিস্ফোরণের পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী মোদীকে মারার জন্য। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, যিনি বার্তাটি পাঠিয়েছেন তার মানসিক সমস্যা আছে বা মদ্যপ অবস্থায় ছিলেন। তবে ঘটনাটির বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার বিস্তারিত তদন্তের জন্য ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারা অনুযায়ী এফআইআর দায়ের করেছে পুলিশ। 2026-এর বিধানসভা নির্বাচনে নতুন রাজনৈতিক দল তৈরি হবে বাংলায়, এমনই দাবি করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সেলিমের এই দাবি ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সিপিআইএম রাজ্য সম্পাদকের দাবিকে যথারীতি কটাক্ষ করেছে শাসক দল তৃণমূল। সংবাদ মাধ্যমে সেলিম দাবি করেছেন, বিজেপি ও তৃণমূলের মধ্যে থেকেই আরেকটা দক্ষিণপন্থী দল তৈরি হবে। তৃণমূল ও বিজেপিতে যারা গুরুত্ব পাচ্ছে না, তারা বিকল্প ব্যবস্থা তৈরি রাখছে এবং সেই সঙ্গে বিকল্প ব্যবস্থা সামনে রেখে গুরুত্ব পাওয়ার জন্য দলকে ব্ল্যাকমেলও করছে। নির্বাচন কমিশনের দফতরে নাকি এই বিষয়ে আবেদনও জমা পড়েছে, এমনটাও জানিয়েছেন তিনি। সেলিমকে লক্ষ্য করে পাল্টা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ, গোটা রাজ্যের সিপিএম দলটা শূন্য। উনি রাজ্য সম্পাদকের চেয়ার আঁকড়ে বসে রয়েছেন, আর একের পর এক ভোটে পরাজয় হচ্ছে পার্টির। আগে নিজের দলকে সামলান, তারপর অন্য দলের জন্মের খোঁজ নেবেন। রাজনৈতিক বিশেষজ্ঞরা অবশ্য এই বক্তব্যকে সিপিএম এর তরফে কৌশল বলেই মনে করছেন। সিপিএম সরাসরি বলছে, নতুন দল বামপন্থী নয়, দক্ষিণপন্থী দল। সেখানে পরিচিত রাজনৈতিক মুখকেও নাকি দেখা যেতে পারে। আবাস যোজনা প্রকল্পের টাকা বিলি নিয়ে করা নবান্ন, জালিয়াতি রুখতে বিশেষ ক্যাম্প হবে গ্রাম পঞ্চায়েতে। সেখানে উপভোক্তার পরিচয় সহ অন্যান্য নথি খতিয়ে দেখা হবে। ঠিক হয়েছে, একাধিক দফায় উপভোক্তাদের পরিচয় সহ অন্যান্য নথি খতিয়ে দেখে সবশেষে ক্যাম্প থেকে সবুজ সংকেত দেওয়ার পরই আবাস প্রকল্পে বাড়ি তৈরির টাকা পাবেন উপভোক্তারা।
এজন্য শুধু বিশেষ পোর্টাল খোলাই নয়, কি কি নিয়ম অনুসরণ করতে হবে ইতিমধ্যেই তার তালিকা প্রতিটি বিডিও অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই নথি দফায় দফায় খতিয়ে দেখার পর উপভোক্তাদের নামের তালিকা তৈরি করেছে প্রশাসন। এবারে সেই তালিকা হাতে কলমে খতিয়ে দেখতে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে টাকা বিলের আগে বিশেষ ক্যাম্প খোলা হবে। সেখানে নিজের নাম, ব্যাংকের সমস্ত তথ্য যাচাই করে সম্মতি দেবেন নির্বাচিত উপভোক্তা। এরপর বিশেষ ওই পোর্টালে উপভোক্তার নামের সঙ্গে তার আধার নম্বরের সংযুক্তিকরণ করবে প্রশাসন। অ্যাপের মাধ্যমে সংযুক্তিকরণ করলে উপভোক্তার পরিচয় নিশ্চিত করতে বায়োমেট্রিক ব্যবস্থা রাখা হবে। এছাড়াও যে মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ করা হয়েছে সেই মোবাইল নম্বরে ওটিপির মাধ্যমেও এই কাজ করা যাবে। সব ঠিকঠাক থাকলে তবেই আবাসের চূড়ান্ত নামের তালিকায় উঠবে সংশ্লিষ্ট ব্যক্তির নাম। এরপর সরাসরি পোর্টাল থেকেই SMS করে উপভোক্তাদের জানিয়ে দেওয়া হবে নির্বাচিত হওয়ার কথা। তারপর তিনি টাকা পাবেন। 15ই ডিসেম্বরের পর থেকে আবাসের টাকা বিলি করা হবে বলে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে 3000 লাইক ও 1000 সাবস্ক্রাইবার টার্গেট করছি। যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন। ফিরে আসছি পরবর্তী খবরে। কোথাও হিন্দু মহিলাকে পিটিয়ে খুন, কোথাও মন্দিরে তাণ্ডব, কোথাও মহিলাদের বাজারে না যেতে ফতোয়া, কোথাও আবার হিন্দু চিকিৎসককে মারধর। রেহাই পেল না ওষুধের দোকানও। সম্প্রতি হিন্দু সন্ন্যাসীদের সঙ্গে বৈঠক করে সকলকে সমান অধিকার দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন ইউনূস। কিন্তু বাস্তবে পরিস্থিতি কি বদলালো? হিন্দু নিপীড়নের বিরুদ্ধে গর্জে উঠলেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। নিজের এক্স হ্যান্ডেলে তীব্র নিন্দা করে বিজেপির রাজ্য সভাপতি লেখেন, ক্ষমার অযোগ্য কাজ। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে, অপরাধীদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। উল্লেখ্য, বাংলাদেশে অশান্তির ঘটনায় প্রথম থেকেই সরব হয়েছেন বিজেপি নেতৃত্ব। শুধু তাই নয়, সদ্য ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে পৌঁছে হিন্দুদের একজোট হওয়ার বার্তা দিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার সেই বার্তার পর সেদেশের সংখ্যালঘু হিন্দুরা মনে বল পাচ্ছেন বলেও জানিয়েছেন কেউ কেউ। তবে বেলাগাম হিংসা অশান্তি বন্ধের কোনো নামমাত্র নেই, তা প্রতিদিনও হিংসা অশান্তির ঘটনা থেকেই প্রমাণ। এবার শুভেন্দুর পাশাপাশি সরব হতে দেখা গেল সুকান্তকেও। প্রতিবেশীর কটু কথা সহ্য করতে না পেরে অপমানে আত্মঘাতী হলো এক 7ম শ্রেণীর পড়ুয়া। এমনই অভিযোগ মৃত পড়ুয়ার পরিবারের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় কোকোভেন থানার উড ইন্ডাস্ট্রি এলাকায়। পরে কোকোভেন থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। মৃত পড়ুয়ার নাম সুরজ ঠাকুর, বয়স 13 বছর। সে নেপালিপাড়া হিন্দি হাই স্কুলের পড়ুয়া ছিল। স্থানীয় পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে স্কুল থেকে ফেরার পথে প্রতিবেশীর দেওয়া গুলে পা পড়ে যায় সুরজের। অভিযোগ, এরপরই ওই প্রতিবেশী তুলসী রুইদাস সুরজের বাড়িতে গিয়ে তাকে গালিগালাজ করে। বাড়িতে সেই সময় সুরজ একাই ছিল। প্রতিবেশী চলে গেলে দরজা বন্ধ করে দেয় সুরজ। এরপর সুরজের মা পিঙ্কি দেবী বাড়িতে ফিরে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে প্রতিবেশীদের সাহায্যে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন গলায় গামছা দিয়ে ঝুলছে সুরজ। তড়িঘড়ি তাকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। শুক্রবার ময়না তদন্তের পর এদিন দুপুরে উত্তপ্ত প্রতিবেশীরা পড়ুয়ার মৃতদেহ নিয়ে অভিযুক্ত তুলসী রুইদাসের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকে। ভাঙচুর করা হয় তার স্বামী যোগু রুইদাসের দোকান। তুলসী রুইদাস ও তার স্বামী যোগু রুইদাসকে গ্রেফতারের দাবি জানাতে থাকেন স্থানীয়রা। যদিও পড়ুয়ার মৃত্যুর খবর পেয়েই অভিযুক্ত তুলসী ও তার স্বামী এলাকা ছেড়ে চম্পট দেয় বলে অভিযোগ। অন্যদিকে খবর পেয়ে এলাকায় ছুটে যায় কোকোভেন থানার বিশাল পুলিশ বাহিনী। অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। যদিও এলাকার বাসিন্দারা এদিন পরিষ্কার জানিয়ে দেন, দ্রুত অভিযুক্তদেরকে গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা না করা হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। রাজ্য জুড়ে বিস্তর অভিযোগ আবাস যোজনা নিয়ে। তৃণমূলের বিরুদ্ধে দলবাজি, স্বজন পোষণের অভিযোগ আছেই। এবার পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের আবাস তালিকা থেকে নাম বাদ দিয়েছে 6টি পরিবারের। কেন? কারণ এই পরিবারগুলি সিপিআইএমের সমর্থক হওয়ায় আবাসের তালিকা থেকে নাম বাদ দিয়েছে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত। ঘটনা পাঁশকুড়ার মাইসোরা গ্রাম পঞ্চায়েতের। ভগ্নপ্রায় মাটির বাড়িতে দিনের পর দিন থাকতে হয়। আবাস যোজনা প্রকল্পের তালিকায় প্রথম থেকেই নাম থাকলেও বাড়ি মেলেনি। আগে এই গ্রাম পঞ্চায়েতে তৃণমূল ক্ষমতায় ছিল। 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি জয়ী হয়। শুধু সিপিআইএম সমর্থক হওয়ার কারণে আবাসের তালিকা থেকে 6 জনের নাম বাদ দেওয়া হয়েছে। এই মর্মে বিডিওর কাছে লিখিত অভিযোগ করেছে বঞ্চিতরা। মাইসোরা এলাকার মাঠ যশোরা গ্রামের 6টি পরিবারের অভিযোগ, তাদের নাম আবাস যোজনার তালিকায় ছিল। কিছুদিন আগে সমীক্ষাও হয়েছে, কিন্তু চূড়ান্ত তালিকায় তাদের নাম বাদ দেওয়া হয়েছে।
বঞ্চিত বিজলী দলই বলেন, আমরা বরাবরই সিপিআইএম এর সমর্থক, মাটির ঘরে বসবাস করি। সরকারি আবাস যোজনায় প্রকৃত প্রাপক সত্ত্বেও আমাদের নাম বাদ গেছে। খোঁজ নিয়ে জেনেছি পঞ্চায়েতের উপপ্রধান বাদ দিতে বলেছে। আমরা বিজেপিকে সমর্থন করলে তবে মিলবে ঘর, এমনই নির্দেশ। জয়দেব দলই নামে আরো একজন বলেন, আবাসের তালিকায় আমার নাম ছিল, সমীক্ষাও হয়েছে। তারপর জানতে পারি আমার নামের উপর লাল কালি দেওয়া হয়েছে। আমি সিপিএম করি বলেই আমার নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। ইন্ডিয়া জোটের নেতৃত্ব দিক মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের বৃহত্তম রাজ্য থেকে এই দাবি উঠে এলো। বিজেপিকে রুখতে এ কথাই তুলে ধরলেন সমাজবাদী পার্টির নেতা উদয়বীর সিং। উদয়বীরের স্পষ্ট বার্তা, মমতা বন্দ্যোপাধ্যায় যদি চান তাহলে তাকে মেনে নেওয়া দরকার ইন্ডিয়া জোটের অন্যান্য সদস্যদের। কারণ বিজেপিকে রক্ষার মতো আর কোনো দলের সেভাবে ক্ষমতা নেই। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় পারেন সাম্প্রদায়িক রাজনীতিকে রুখতে। যেহেতু হরিয়ানা মহারাষ্ট্রের শত চেষ্টা করেও কংগ্রেস ক্ষমতায় ফিরতে পারেনি, তাই তাদের অকংগ্রেসী দলকে জোটের রাজ ছেড়ে দেওয়া দরকার। কংগ্রেসের বড় দাদার ভূমিকা পালন যে সমাজবাদী পার্টি ভালো চোখে দেখছে না, তা উত্তরপ্রদেশের বিরোধী দলের এই নেতা স্পষ্ট করে দিয়েছেন। এই অবস্থায় তৃণমূল নেত্রী যে বলেছেন বাংলা থেকে দিল্লির ইন্ডিয়া জোট চালাতে সক্ষম তিনি, তা জাতীয় স্তরে চর্চায় উঠে আসছে। বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের অন্যতম শরিক সমাজবাদী পার্টি চাইছে সবার আগে মমতা মডেল কার্যকর করা হোক। একের বিরুদ্ধে এক এই ফর্মুলা কার্যকর করার পক্ষে সওয়াল করছেন সপা নেতৃত্ব। ফের নিম্নচাপের ভ্রুকুটি। দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ, পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে। এর ফলে রাজ্যে আবহাওয়ার পরিবর্তন হবে রবিবার থেকে। 2-3 দিনের জন্য কমবে শীতের আমেজ। বুধবার থেকে ফের তাপমাত্রা কমবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। দার্জিলিং এ স্নোফল, বৃষ্টি উত্তর এবং দক্ষিণবঙ্গে হবে। ঘন কুয়াশার সতর্কবার্তা জারি। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপ রূপে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। শ্রীলঙ্কা উপকূলকে পাশে রেখে তামিলনাড়ু উপকূলের দিকে এর অভিমুখ। জলীয় বাষ্প ঢুকবে দক্ষিণ পূর্ব বাতাসে ভর করে। সোমবার পর্যন্ত দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা। মঙ্গলবার পর্যন্ত দার্জিলিংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস। হালকা বৃষ্টি হবে সোমবার পর্যন্ত দার্জিলিং ছাড়াও কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা। রবিবার ও সোমবার বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলিতে। রবিবার থেকে বাড়বে তাপমাত্রা, আংশিক মেঘলা আকাশ, কোথাও মেঘলা আকাশের সম্ভাবনা। সোমবার তাপমাত্রা আরও একটু বাড়বে। মঙ্গলবার একই রকম থাকবে তাপমাত্রা। বুধবার থেকে ফের ধীরে ধীরে কমবে তাপমাত্রা। ঘন কুয়াশার সতর্কবার্তা জলপাইগুড়ি ও কোচবিহারে। ঘন কুয়াশা থাকতে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মাঝারি কুয়াশার সতর্কতা থাকছে। তৃণমূলে যোগ দিয়ে বড় দায়িত্ব পেলেন অসমের অভিজ্ঞ নেতা রমেন চন্দ্র বড়ঠাকুর। অসমের রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হলো তাকে। শনিবার কলকাতায় এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সাংসদ সুস্মিতা দেবের হাত ধরে তৃণমূলে যোগদান দেন অসমের রাজনীতিতে পোড় খাওয়া এই নেতা। অসমের সংগঠন বাড়াতে দীর্ঘদিন ধরেই তৎপর তৃণমূল। যদিও সাম্প্রতিক সময়ে অসমে বেশ খানিকটা শক্তি ক্ষয় হয়েছে ঘাসফুলের। লোকসভা ভোটে অসমের 4 আসনে তৃণমূল প্রতিদ্বন্দ্বিতা করলেও জয় আসেনি। এরপর রাজ্য সভাপতির দায়িত্ব ছেড়ে দেন রিপুন বোরা। এরপর অসমে ইনচার্জের দায়িত্বে আনা হয় বাংলার আইনমন্ত্রী মলয় ঘটককে। 2026 সালে অসম বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে অসমের সংগঠন বাড়ানোর কাজে নেমে পড়েন তিনি। অবশেষে উত্তর পূর্বের এই রাজ্যে তৃণমূলের সভাপতি পদে রমেনকে দায়িত্ব দিল তৃণমূল। শনিবার এক্স হ্যান্ডেলে এই তথ্য প্রকাশ করেছে ঘাসফুল শিবির। কংগ্রেসের হাত ধরে রাজনীতি শুরু করলেও গত জুলাই মাসে কংগ্রেস ছেড়ে আম আদমি পার্টিতে যোগ দেন রতন। তবে কেজরির দলে সেভাবে সুযোগ করে উঠতে পারেননি তিনি। জানা যায় সুস্মিতা দেবের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে তার। সেই সূত্রেই শনিবার কলকাতায় এসে তৃণমূলে যোগ দেন তিনি। অসম রাজনীতিতে অভিজ্ঞ এই নেতার দলে যোগদান অসম তৃণমূলকে বাড়তি অক্সিজেন যোগাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। খবর শেষ হলো।